হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবুল হাই সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়ি, চতুর্থ বর্ষে। আমার কলেজ ছিল নটরডেম কলেজে। এর আগের ভিডিওগুলোতেও আমি আমার নিজের পরিচয় দিয়েছি, আজকেও দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনেও আমার পরিচয় আছে। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টারে উদ্ভিদ বিজ্ঞান বইয়ের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে অণুজীব, অধ্যায় 4। তো অণুজীব অ্যাকচুয়ালি এই সময়টার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে বর্তমানে যে করোনা ক্রাইসিস চলছে সেটা একটা অণুজীবের কারণেই, এবং সেই অণুজীবটা হচ্ছে ভাইরাস। আমরা আজকে ভাইরাস নিয়ে আলোচনা করব এবং ভাইরাসের ক্লাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ক্লাসে আমরা ভাইরাসের গঠন বৈশিষ্ট্য আলোচনা করব এবং এর পরিচিতিমূলক আর কি আলোচনা আজকের ক্লাসটা। এবং দ্বিতীয় ক্লাসে আমরা গিয়ে ভাইরাসের যে জীবন চক্র, সেই জীবন চক্র নিয়ে আলোচনা করব এবং সাথে ভ্যাকসিন কিভাবে আবিষ্কার হয় এবং পৃথিবীতে প্রথম ভ্যাকসিন কিভাবে আবিষ্কার হয়েছিল সেই বিষয়টি নিয়েও কথাবার্তা বলবো। এবং আজকের ক্লাসটা হচ্ছে হোয়াইট বোর্ডে করানো হবে এবং এর পরের যে ক্লাসটা নিয়ে আসবো ভাইরাস সম্পর্কে, সেই ক্লাসটি হবে হোয়াইট বোর্ড প্লাস আমরা টেলিভিশন স্ক্রিনে কিছু ভাইরাসের রঙিন ছবি দেখাবো, যেন বুঝতে অনেক সুবিধা হয়। সো চলো আমরা শুরু করে নেই আজকে আমাদের লেকচারটি। সবাই আশা করি খাতা নিয়ে বসেছো এবং বন্ধুদের মেনশন করে দিয়েছো, এবং এই চ্যাপ্টারে অনেক কিছু প্রশ্ন আসতে পারে তোমাদের, আমি আশা রাখবো যে তোমরা প্রশ্ন করবে। সো আমাদের অধ্যায় 4 এর টাইটেল হচ্ছে অণুজীব। আমরা অণুজীবের পরিচয়টা আগে জানবো। অণুজীবের পরিচয় জানার পর অণুজীবের মধ্যে একটা অণুজীব যে ভাইরাস, সেই ভাইরাসের ডিপে ঢুকে যাব। সো প্রথমে আসছে অণুজীব। অণুজীবের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রোবস। আমরা মাইক্রো কথাটার সাথে পরিচিত, তাই না? মাইক্রো কথাটার অর্থ হচ্ছে অনেক ছোট। তার মানে মাইক্রোবস হচ্ছে এমন ধরনের জীব, যে জীবটা হচ্ছে প্রচুর পরিমাণে ছোট, এবং এই প্রচুর পরিমাণে ছোট জীবটা আমাদের অনেক ধরনের অসুখ বিসুখও তৈরি করে থাকে। কিন্তু প্রশ্ন হতে পারে যে এই যে প্রচুর পরিমাণে ছোট বলছি অণুজীব, এটা কি পরিমাণে ছোট? সহজ ভাষায় বলতে গেলে আমরা যদি মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া, এমন জীব যেটাকে আমরা মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া দেখতে পারি না অথবা দেখতে গেলে মাইক্রোস্কোপের সাহায্য লাগে, তাহলেই সেই জীবকে আমরা অণুজীব বলতে পারি। যেমন আমরা যদি বলি ভাইরাস, ভাইরাস কি অণুজীব? হ্যাঁ, কারণ ভাইরাসকে দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে এবং খুবই সূক্ষ্ম মাইক্রোস্কোপ প্রয়োজন। এরপরে আমরা আসি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে কি দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে? হ্যাঁ, ব্যাকটেরিয়াকে দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে। আমরা খালি চোখে ব্যাকটেরিয়া কখনো দেখতে পারি না, কিন্তু আমাদের চারপাশে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে। সো এই ব্যাকটেরিয়া দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে। এবং তোমরা যারা কলেজে পড়ো, তোমাদের যখন প্র্যাকটিক্যাল করানো হবে, তোমাদেরকে আশা করি ব্যাকটেরিয়া দেখানো হবে, এবং সেই ব্যাকটেরিয়া হচ্ছে দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা। তো তোমরা ব্যাকটেরিয়া দেখতে পারবে, কিন্তু ব্যাকটেরিয়া যখন দেখবে তখন দেখবে যে ব্যাকটেরিয়াটা খুবই ছোট ছোট দেখা যাচ্ছে, তোমরা ভালোভাবে আকৃতি বুঝতে পারছো না, একই সাথে অনেকগুলো ব্যাকটেরিয়া, খুবই ছোট। তার মানে আমরা যে নর্মালি মাইক্রোস্কোপটা ব্যবহার করি, সেই মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়াকে খুবই ছোট হিসেবে দেখা যায়। তাহলে ব্যাকটেরিয়াকে আরো বড় হিসেবে দেখার জন্য আরো ভালো মাইক্রোস্কোপ দরকার, কিন্তু আমরা কলেজ লেভেলে এরকম মাইক্রোস্কোপ ব্যবহার করি না। এখন ব্যাকটেরিয়াকে দেখার জন্য যে মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়, সেটাকে বলতে পারো তোমরা জটিল অণুবীক্ষণ যন্ত্র। জটিল অণুবীক্ষণ যন্ত্র, অণু, আশা করি বানান ঠিক আছে, জটিল অণুবীক্ষণ যন্ত্র। এবং আমরা যদি ভাইরাসকে দেখতে যাই এই জটিল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, তাহলে আমরা কখনোই ভাইরাসকে দেখতে পারবো না, কারণ ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়ার চেয়ে প্রচুর পরিমাণে ছোট। মনে করো ব্যাকটেরিয়া যে 100 গুণ পরিমাণে ছোট হচ্ছে ভাইরাস। তার মানে ভাইরাসকে দেখার জন্য আরো শক্তিশালী মাইক্রোস্কোপ লাগবে, এবং সেই মাইক্রোস্কোপকে বলা হয় ইলেকট্রন আণুবীক্ষণিক বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, বা ইলেকট্রনিক বলতে পারো, অণুবীক্ষণ যন্ত্র। অর্থাৎ খুবই সূক্ষ্ম পরিমাণে দেখার জন্য আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি ভাইরাস দেখতে চাই, খুবই জটিল মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। এবং আমরা যে ভার্সিটি লেভেলে পড়াশোনা করি, এই ভার্সিটি লেভেলেও আমরা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ভাইরাস দেখিনি, কারণ আমাদের কাছে, আমাদের বিভাগে অন্তত এরকম মাইক্রোস্কোপ নেই, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। সো আমরা এতটুকু দেখতে পারলাম, এগুলো হচ্ছে মাইক্রোস্কোপের উদাহরণ। তো আরো কিছু বিষয় আছে, তো আমরা আরো কিছু জীব আছে যেগুলোকে কিন্তু আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারি না। এরকম জীবের ক্ষেত্রে পড়বে কিছু শৈবাল। এখন সব শৈবালই কি তাহলে অণুজীবের মধ্যে পড়বে? কথা হচ্ছে না। কিছু শৈবাল হচ্ছে আকারে অনেক বড়, ইভেন মানুষের চেয়েও বড় শৈবাল আছে।
আবার কিছু শৈবাল আছে আকারে অনেক ছোট। তো সেই শৈবালগুলো যেগুলো আকারে অনেক ছোট, যেগুলোকে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারি না, সেগুলোকেও আমরা অণুজীবের মধ্যে ধরতে পারি যদি অণুজীবের সংজ্ঞাটা এমন হয় যে যে জীব এতই ছোট যে যেটাকে দেখার জন্য মাইক্রোস্কোপ লাগবে। তার মানে কিছু শৈবালকে দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে, এবং সেই অর্থে শৈবাল হচ্ছে এক ধরনের অণুজীব। তোমাদের বইয়ের ক্ষেত্রে আমি আসি। তোমাদের বইয়ের ক্ষেত্রে যখন অণুজীবের পরিচয়টা দেয়া ছোট্ট একটা প্যারা, সেই অণুজীবের পরিচয়ের ক্ষেত্রে দেখবা আরো দুটি জীবের উদাহরণ দিয়েছে। একটি হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা এটার নাম নিশ্চয় যথাসম্ভব তোরা শুনোনি। মাইকোপ্লাজমা এটা হচ্ছে একটা অণুজীব, আমি এর পরিচয়ে পরে আসছি। এরপরে আরেকটা জীব আছে অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস এ দুটো হচ্ছে অণুজীব হিসেবে তোমাদের বইয়ে লেখা আছে। এখন মাইকোপ্লাজমা এবং অ্যাক্টিনোমাইসিটিস সম্পর্কে তোমাদের বইয়ে ডিটেলস লেখা নেই। আমি ডিটেলস দেব, তবে এই ক্লাসে না। কারণ হচ্ছে এই ক্লাসে আমরা ভাইরাসকে নিয়ে আলোচনা করব। আর তারপরে ক্লাসেও ভাইরাস, এবং ভাইরাস শেষ হয়ে যাওয়ার পর আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। এবং আমরা যে মাইকোপ্লাজমা এবং অ্যাক্টিনোমাইসিটিস এর কথা বলছি, এরা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে আমি আবার বলি, মাইকোপ্লাজমা এবং অ্যাক্টিনোমাইসিটিস যে তোমাদের বইয়ে লেখা আছে, এই দুটো হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। তাই আমরা যখন ব্যাকটেরিয়ার ইন্ট্রোডাকশনে যাব, সেক্ষেত্রে আমরা এই দুটো জিনিস কভার করে নেব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে মাইকোপ্লাজমা অ্যাক্টিনোমাইসিটিস যদি ব্যাকটেরিয়াই হয়ে থাকে, তাহলে এদের এদের আলাদা ধরনের নামের দরকার কি? এদের আলাদা ধরনের নামের প্রয়োজন আছে। কিরকম প্রয়োজন? আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেই। এটা তাই চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি না, কারণ পরের ব্যাকটেরিয়া শুরুগুলো আমি বুঝিয়ে দেবো। যেমন মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা কি একটি? হ্যাঁ, মাইকোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া। কিন্তু এই ব্যাকটেরিয়া বা স্বাভাবিক ব্যাকটেরিয়ার সাথে মাইকোপ্লাজমার একটা পার্থক্য আছে। কি রকম পার্থক্য? সাধারণ ব্যাকটেরিয়ার চারপাশে কোষ প্রাচীর থাকে। আমরা তো জানি কোষ প্রাচীর, তারপর থাকে কোষ ঝিল্লি। সাধারণ ব্যাকটেরিয়ার চারপাশে কোষ প্রাচীর, তারপর কোষ ঝিল্লি থাকে। কিন্তু মাইকোপ্লাজমা যদি নেই, মাইকোপ্লাজমার চারপাশে কোনো কোষ প্রাচীর নেই। মাইকোপ্লাজমা কিন্তু একটা ব্যাকটেরিয়া, কিন্তু এটা এমন ব্যাকটেরিয়া যার চারপাশে কোনো কোষ প্রাচীর নেই। তাহলে কোষ প্রাচীর নেই, তো এখানে সমস্যাটা কোথায়? এখানে খুবই ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেব। সেটা হচ্ছে, ব্যাকটেরিয়া যদি আমাদের বডির ভিতরে ঢোকে, যেটাকে আমরা বলি ইনফেকশন, ইনফেকশন করলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, তাই না? অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া মরে যাবে। এখন অ্যান্টিবায়োটিক খেলে ব্যাকটেরিয়া মরে যাবে, তার মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এখন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কি ধ্বংস করে, এই প্রশ্নটা বুঝতে হবে। এখন এক এক ধরনের অ্যান্টিবায়োটিক এক এক রকম। আমি শুধু এক ধরনের অ্যান্টিবায়োটিকের কথা বলবো। এক ধরনের অ্যান্টিবায়োটিক আছে যেটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে টার্গেট করে কোষ প্রাচীরকে ধ্বংস করে দেয়। সো যখন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস হয়ে যায়, ব্যাকটেরিয়াটাও ধ্বংস হয়ে যায়। কিন্তু মাইকোপ্লাজমাও এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু মাইকোপ্লাজমা যদি আমাদের বডিতে ঢোকে, আমরা কি ওই অ্যান্টিবায়োটিকটা খেলে কাজ করবে? কখনোই কাজ করবে না, কারণ ওই অ্যান্টিবায়োটিকটা যেখানে কোষ প্রাচীরকে টার্গেট করে, সেখানে তো মাইকোপ্লাজমার কোনো কোষ প্রাচীরই নেই। সো মাইকোপ্লাজমাকে ওই অ্যান্টিবায়োটিকটি ধ্বংস করতে পারবে না। তাহলে এরকম কিছু উদাহরণ আছে, এগুলো আমরা আস্তে আস্তে যাব, শিখবো। এবং মাইকোপ্লাজমার কারণে যে রোগগুলো হয় তার একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমাদের যে নিউমোনিয়া রোগটা হয়, এই নিউমোনিয়া রোগটা হয় মাইকোপ্লাজমার কারণে। নিউমোনিয়া নিউমোনিয়া অনেক ধরনের আছে, জাস্ট আপাতত এভাবেই লিখে রাখো। তাহলে আমি এই বিষয়টি মুছে দেব, এবং মুছে দিয়ে আমরা আজকে সরাসরি চলে যাব আমাদের যে টপিকের জন্য আসা, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস আজকের ক্লাসের একটু অ্যাকচুয়ালি গল্প হবে অনেক বেশি পরিমাণে। কারণ হয়তো একটা লাইন লেখা হবে, সেই লাইনের পিছনে যত ঘটনা আছে, সেই ঘটনাগুলো নিয়ে আমি ডিসকাস করব। এবং অনেক কথা বলবো, যেগুলো তোমাদেরকে বোঝাতে সুবিধা তৈরি করবে। এবং আমি বিশ্বাস রাখবো যে তোমরা যখন বন্ধুদেরকে বুঝাবে, তখন ঠিক একইভাবে বুঝাবে। তো ভাইরাসের ক্ষেত্রে প্রথম কি কথা আসবে? প্রথমে আমরা জানি যে ভাইরাস অনেক পরিমাণে রোগ তৈরি করে। যেমন বর্তমানে যে কোভিড, এটা হচ্ছে এক ধরনের ভাইরাস যেটা রোগ তৈরি করছে। তাছাড়া আমরা জানি এইচআইভি, তাই না? এইচআইভি এক ধরনের ভাইরাস। তারপরে হচ্ছে আমরা জানি ইনফ্লুয়েঞ্জা।
ইনফ্লুয়েঞ্জা এগুলো হচ্ছে এক ধরনের ভাইরাস। এখন এই যে ভাইরাসগুলো, এই ভাইরাসগুলো আমাদের বডিতে ঢুকে রোগ তৈরি করে। তার মানে আমরা বুঝতে পারলাম ভাইরাসকে আমরা সহজে বলতে পারি রোগ সৃষ্টিকারী বস্তু। বস্তু আপাতত বলি আমরা রোগ সৃষ্টিকারী বা জীবাণু বলতে পারো। রোগ সৃষ্টিকারী জীবাণু, আপাতত জীবাণু লিখে দিচ্ছি, কিন্তু পরে এই টার্মটা নিয়ে আমরা একটু ঝামেলায় পড়বো। এভাবে লিখতে পারি রোগ সৃষ্টিকারী জীবাণু হচ্ছে ভাইরাস। ভাইরাস রোগ তৈরি করে, এইচআইভি আমাদের রোগ তৈরি করতে পারে, ইনফ্লুয়েঞ্জা রোগ তৈরি করতে পারে। ইভেন খুবই হাস্যকর বিষয় হচ্ছে আমাদের মধ্যে যে সর্দি হয়, আমরা অনেকে মনে করি ঠান্ডা লাগলেই শুধুমাত্র সর্দি হয়, কিন্তু ব্যাপারটা সেরকম না। অ্যাকচুয়ালি সর্দির পিছনে যে মেইন কারণ সেটা হচ্ছে এক ধরনের ভাইরাস। সেই ভাইরাস আমাদের দেহে ঢুকে আমাদের মিউকাস মেমব্রেনে অর্থাৎ নাকের ভিতরে সে সর্দি তৈরি করে, যার কারণে আমাদের এবং এই ভাইরাসটা ঠান্ডা লাগার পরিবেশ খুবই পছন্দ করে। তাহলে চিন্তা করে দেখো, ঠান্ডা লাগার পরিবেশ প্লাস ভাইরাস একসাথে মিলে আমাদের সর্দি তৈরি করতে পারে। তবে এমনও হতে পারে যে গরমের সময় আমাদের সর্দি হচ্ছে, তো এই সর্দি লাগার কারণও হচ্ছে এক ধরনের ভাইরাস। তাহলে প্রথমে আমরা প্রথম বৈশিষ্ট্য দেখলাম, ভাইরাস হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু, বা তোমরা অবলিক দিয়ে লিখে নাও বস্তু। তারপরে আচ্ছা, এই ব্যাপারটা ইন্টারেস্টিং। আমরা সবাই জলাতঙ্ক রোগের কথা শুনেছি, তাই না? জলাতঙ্ক, আমরা জানি যে কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। এখন তোমাদের বইয়ে দেখবা লেখা আছে যে জলাতঙ্ক রোগ হয় ভাইরাসের কারণে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কুকুর কি ভাইরাস? ব্যাপারটা সেরকম না অ্যাকচুয়ালি। এখানে প্রধান ব্যাপারটা হচ্ছে কুকুর যখন কামড়ায়, কুকুর কামড়ানোর কারণে কুকুরের দাঁতের মধ্যে ওই ভাইরাসটা থাকে। সো কুকুরের দাঁত থেকে ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করে, রক্তের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার পর সে জলাতঙ্ক রোগ ঘটায়। তার মানে তোমাকে কুকুর কামড়ালেই যে সেখানে জলাতঙ্ক রোগ হবে এমন না। কুকুরের দাঁতের মধ্যে যদি সেই ভাইরাসটা থাকে যেটি জলাতঙ্ক রোগ সৃষ্টি করে, তাহলে সেই কুকুর যদি তোমাকে কামড়ায় সেখানে জলাতঙ্ক রোগ সৃষ্টি হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সো ভাইরাসের প্রথম বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম। আমরা লাইন বাই লাইন কিছু বৈশিষ্ট্য লিখবো যেন আমরা ভাইরাসের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা তৈরি করতে পারি। এরপরে আসি, আচ্ছা, ভাইরাসের যেহেতু রোগ সৃষ্টিকারী জীবাণু, এটাকে অনেকটা বিষের সাথে তুলনা করা যায়, যে খেলে আমাদের বডির মধ্যে নানা রকম অসুখ দেখা যাবে। অ্যাকচুয়ালি ভাইরাস ওয়ার্ডটাই এসেছে ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ, আচ্ছা, ল্যাটিন শব্দটাই যথাসম্ভব ভাইরাস, আমার সঠিক মনে নেই, এই ভাইরাস। এবং ভাইরাস কথাটার ল্যাটিন ভাষায় অর্থ হচ্ছে বিষ। অর্থাৎ এটি যদি আমাদের বডির মধ্যে প্রবেশ করে তাহলে সে বিষ ক্রিয়া সৃষ্টি করে এবং যার কারণে আমাদের রোগ তৈরি হয়। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা একটু আগে দেখে এসেছিলাম যে ভাইরাসকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া আমরা দেখতে পারি না। অর্থাৎ যদি আমাদের কাছে ইলেকট্রন মাইক্রোস্কোপ থাকে তাহলে দেখতে পারবো, না হলে আমরা পারবো না। যেমন আমরা ভার্সিটিতে দেখতে পারি না। ইভেন আমাদের দেশে ভাইরাসকে দেখার মতো ইলেকট্রন মাইক্রোস্কোপ আমি শুনেছিলাম একটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নষ্ট এবং সেটা ঠিক করার মতো মেকানিক্সও আমাদের নেই। সো আমার জানা মতে এতটুকুই ধারণা। সো আমরা এখন পর্যন্ত ভাইরাসকে দেখতে পারিনি, কিন্তু ইন্টারনেটে তোমরা বহু ছবি পাবা যেখানে ভাইরাসের ছবি দেয়া আছে। তো আমরা জানি যে ভাইরাস ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া দেখা যায় না। এজন্য ভাইরাসকে আমরা কখনো আণুবীক্ষণিক বলতে পারবো না, কারণ আণুবীক্ষণিক মানে ছোট। যেমন ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক, কিন্তু ভাইরাস হচ্ছে অতি আণবিক, অর্থাৎ প্রচুর পরিমাণে ছোট, এবং এতই ছোট যে এটাকে দেখার জন্য অবশ্যই আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ভাইরাসের দুটো বৈশিষ্ট্য। এরপরে আমরা আসি যে ভাইরাসের দেহটা কি রকম। আমরা যে কোনো একটা ভাইরাসের ছবি আঁকতে পারি। তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10-এ এই ছবিটা দেখেছো, এবং এটা খুবই সিম্পল, এজন্য আমি এঁকে দিচ্ছি। কিন্তু সব ভাইরাস যে দেখতে এরকম হবে সেরকমটা না, মাথায় রাখবা এক এক ভাইরাস দেখতে এক এক রকম। যেমন এইচআইভি ভাইরাস দেখতে হচ্ছে গোলাকার, গোল, কিন্তু এই ভাইরাসটার নাম হচ্ছে টি2 ফাজ। কেন ফাজ বলা হচ্ছে এগুলো আমি পরে দেখিয়ে দেব। এই যে ভাইরাসটা, এই ভাইরাসটা দেখতে হচ্ছে এরকম টি এর মতো দেখতে, উপরে একটা মাথা থাকে, নিচে হচ্ছে লম্বা একটা দাগ থাকে। তো এই ভাইরাসটা দেখে মনে হচ্ছে এই ভাইরাসের চারপাশে কি একটা বর্ডার দেয়া আছে, তাই না? এই বর্ডারটা হচ্ছে প্রোটিন। এগুলো নিয়ে পরে ব্যাখ্যা সহ ডিসকাশন করা হবে, আপাতত জাস্ট এভাবে লিখে নাও। এই যে ভাইরাসের চারপাশে আমরা বর্ডারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের দেহে যেমন চামড়া থাকে চারপাশে, তেমনি ভাইরাসের যে চামড়াটা দেখতে পাচ্ছি এই চামড়াটা হচ্ছে প্রোটিন। এবং এই চামড়ার ভিতরে ভিতরে এরকম কিছু একটা থাকতে পারে।
এখন এর আকৃতি দেখেই বোঝা যাচ্ছে এটা হয় ডিএনএ হবে না হয় আরএনএ হবে। অর্থাৎ ভাইরাসের ভিতরে কে থাকতেছে? ডিএনএ থাকতেছে এবং আরএনএ থাকতেছে। সো প্রোটিন প্লাস ডিএনএ অবলিক দিতে হবে, কারণ ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না। কেন থাকে না এগুলো এক্সপ্লেন করা যাবে পরবর্তীতে। ডিএনএ অথবা আরএনএ থাকবে, হয় ডিএনএ না হয় আরএনএ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন এইখানে এসে আমরা একটু বিবর্তনের সাহায্য নেব এবং কিছুক্ষণ কথাবার্তা চলবে। তোমরা নিশ্চয়ই বিবর্তন শব্দটা শুনেছো। বিবর্তন মানে হচ্ছে এক জীব থেকে নতুন ধরনের জীব তৈরি হওয়া। এখন বিবর্তন বলে যে, জাস্ট আমি বোঝাচ্ছি, বিবর্তন বলে যে যে অনেক আগে, মনে করো লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যে জীবগুলো ছিল তারা ছিল খুবই সিম্পল জীব, খুবই সরল। এবং বর্তমানে যে জীবগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে খুবই জটিল। তাহলে বিবর্তনের কথা হচ্ছে সরল জীব থেকে আস্তে আস্তে জটিল জীব আসবে। এখন ভাইরাস যে পড়ছে, মাথায় রাখবে মানুষ তৈরি হওয়ার অনেক আগে থেকেও ভাইরাস ছিল। মানুষ তৈরি হওয়ার আগে অনেক জীব ছিল, যেমন ডাইনোসর বা অন্যান্য জীব। সেই জীবদেরকেও ভাইরাস আক্রমণ করত। এখন ভাইরাস আগে এসেছে, এভাবে চিন্তা করে দেখো, ভাইরাস আগে এসেছে, মানুষ পরে এসেছে। তাহলে খুব সিম্পলি বোঝা যাচ্ছে কোনটা হচ্ছে সরল কোনটা জটিল। যেটা আগে এসেছে সেটা সরল, তার মানে ভাইরাস হচ্ছে সরল এবং মানুষ হচ্ছে অনেক পরিমাণে জটিল প্রাণী। এখন সরল এবং জটিল এই কথাটা কেন আসলো? এই কথাটা আসার কারণ হচ্ছে আমাদের বডি কিন্তু খুবই কমপ্লেক্স। আমাদের দেখো একটা হৃৎপিণ্ড আছে, আমাদের যকৃৎ আছে। আমাদের হৃৎপিণ্ডকে প্রোটেক্ট করার জন্য আমাদের একটা খাঁচা দেয়া আছে যেন হৃৎপিণ্ড প্রোটেক্টেড অবস্থায় থাকে। আমাদের সবকিছু সিস্টেম আছে। কিন্তু ভাইরাস হচ্ছে খুবই সরল, ভাইরাসের কিন্তু এরকম সিস্টেম নেই। এর কোনো হৃৎপিণ্ড দেখা যাচ্ছে না, এর কোনো কি বলবো কোনো যকৃৎ দেখা যাচ্ছে না, এর কোনো হাত পা কিছুই দেখা যাচ্ছে না। এতটাই সরল ভাবে তৈরি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর যখন ভাইরাসকে তৈরি করলেন তখন ঈশ্বর কতটা সরলভাবে ভাইরাসকে তৈরি করেছেন? প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো যে কতটা সরলভাবে একটা জীবকে তৈরি করা যায়। ভাইরাসও একটা জীব, ব্যাকটেরিয়াকেও একটা জীব, ব্যাকটেরিয়াও একটা জীব, ভাইরাসকেও একটা জীব ধরতে পারি। কতটা সরলভাবে একটা জীবকে তৈরি করা যায়। তোমরা চিন্তা করে দেখো, আমরা হচ্ছে বহুকোষী আর ভাইরাস হচ্ছে কি, বলতে পারো যে এক কোষী। আপাতত ধরে নাও ভাইরাসে হচ্ছে একটা কোষ মনে করো। তো এই একটা কোষের মধ্যে, তাহলে একটা কোষ, দুঃখিত, তো এক এক কোষে। এখন চিন্তা করে দেখো, আমাদের যদি একটা কোষ আমরা বের করে নেই, আমাদের একটা কোষ বের করে নিলে কোষের ভিতরে কত কিছু পাওয়া যাচ্ছে, অনেক কিছু। কিন্তু আমি যদি বলি কোষের যত কিছু পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? তোমরা নিশ্চয়ই বলবা যে কোষের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিউক্লিয়াস। আমি আরেকটু ডিপ থটে গেলাম যে নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? তোমরা নিশ্চয়ই বলবা ক্রোমোজোম। এখন আমি যদি বলি ক্রোমোজোমের ভিতরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? তোমরা বলবা হচ্ছে ডিএনএ। অর্থাৎ ডিএনএ, ডিএনএ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যে ডিএনএ ছাড়া তুমি কোনো জীব তৈরি করতে পারবে না। আমি আবারও বলছি, ডিএনএ ছাড়া কোনো জীব তৈরি করতে পারবে না। এখন আমরা যেহেতু জটিল জীব, এই ডিএনএ চারপাশে প্রচুর পরিমাণে জিনিসপাতি দেয়া। কিন্তু ভাইরাস যেহেতু খুবই সরল, আশা করি তোমরা ধরতে পারছো, ভাইরাস যেহেতু প্রচুর পরিমাণে সরল, তার মানে এখানে শুধু ডিএনএ থাকলেই হবে, ডিএনএ বাদে তেমন কিছু দরকার নেই। তাহলে এর মধ্যে ডিএনএ আছে এবং ডিএনএ যদি না থাকে তাহলে আরএনএ থাকবে, মোটামুটি একই জিনিস। আমরা তাহলে বুঝতে পারলাম খুবই সিম্পল ভাবে আমরা তৈরি করতে চাচ্ছি। তাহলে ডিএনএ এর বিষয়টা গেল এবং আরএনএ এর বিষয়টা গেল। এখন একটু আগে যে বলেছিলাম আমাদের মধ্যে হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডকে প্রোটেক্ট করার জন্য কি চারপাশে খাঁচা দেয়া না, যেন হৃৎপিণ্ডটা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ হৃৎপিণ্ড যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা হয়তো বা মারা যাব। তেমনি এই যে ভাইরাসটা দেখতে পাচ্ছি, এই ভাইরাসের হৃৎপিণ্ড বা মেইন জিনিস তোমরা বলতে পারো এই ডিএনএ অথবা আরএনএ কে। তাহলে এই আমরা আপাতত ডিএনএ ধরে নিচ্ছি যেন বলতে সুবিধা হয়। এই ডিএনএটা হচ্ছে এই ভাইরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ এর হৃৎপিণ্ডের মতো। তাহলে এই ডিএনএ কে প্রোটেক্ট করতে হবে এবং এই ডিএনএ কে প্রোটেক্ট করার জন্য চারপাশে একটা খাঁচা দেয়া আছে যেন এই ডিএনএটা সবসময় প্রোটেক্টেড থাকে। দেখো ঈশ্বর কত সিম্পলি তৈরি করেছেন, যেন ঈশ্বর কত সিম্পলি তৈরি করেছেন, এটা দেখলেই বোঝা যাচ্ছে। তাহলে ডিএনএর চারপাশে আমরা একটা শেল দিয়ে দিয়েছি, আবরণ দিয়ে দিয়েছি। এই আবরণটাই হচ্ছে প্রোটিনের আবরণ। তাহলে তোমরা বুঝতে পারলা প্রোটিন এবং ডিএনএ অথবা আরএনএ নিয়েই একটা ভাইরাস তৈরি হয়। তাহলে আমরা দেখতে পারলাম ভাইরাস কত সিম্পলি তৈরি হতে পারে। এবং চিন্তা করে দেখো, আমরাও যদি একটা সিম্পল জীব তৈরি করতে চাই বা সিম্পল কোনো কিছু তৈরি করতে যাই, তাহলে কিভাবে আমাদের চিন্তা করতে হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আরেকটা কথা, সেটা হচ্ছে এই ভাইরাসটাকে বোর্ডে যখন দেখছি দেখা যাচ্ছে যে ভাইরাসের ভিতরে ডিএনএটাকে দেখা যাচ্ছে,
কিন্তু আমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে এই ভাইরাসটাকে দেখি তাহলে কি ডিএনএটাকে দেখতে পারবো? উত্তর হচ্ছে না। কারণ ডিএনএটা থাকছে ভিতরে। অনেকটা চিন্তা করতে পারো, ফুটবলের চারপাশে যে তুমি যে জায়গাটায় কিক করো আর কি, যে জায়গাটায় চামড়া আছে, সেই চামড়াটা হচ্ছে প্রোটিন। এখন ফুটবলের ভিতরে তুমি একটা ডিএনএ ঢুকিয়ে দিয়েছো, তাহলে তো তুমি ডিএনএটাকে দেখতে পারবে না। তাহলে আমরা এভাবে এঁকেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখলাম ভাইরাস রোগ তৈরি করে। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ভাইরাস হচ্ছে প্রচুর পরিমাণে ছোট। এটাকে দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন, ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন। এবং ভাইরাস দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। এই দুটোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএ আরএনএ, এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য চারপাশে কাকে দেয়া থাকে? প্রোটিন দেয়া থাকে। তাহলে এতটুকু বুঝতে পারলাম। এবং ভাইরাস হচ্ছে খুবই সরল, খুবই সরল। তাহলে আমরা এটি এ পর্যন্ত মুছে দিচ্ছি। আশা করি তোমরা তুলে নিচ্ছ, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে করবা, এবং আমার কথাকে ভালোভাবে ফলো করবা যেন বুঝতে পারো। এবং আমার কথা মাঝে মাঝে সমস্যা হতে পারে, সেগুলোকে মনে না নিয়ে আমি পরবর্তীতে যেভাবে ঠিক করে বলছি সেটি বোঝার চেষ্টা করবে। এখন তোমাদের ভাইরাসের একটা সংজ্ঞা দেয়া আছে। তো তোমরা জানো যে সংজ্ঞা আমরা তৈরি করি বৈশিষ্ট্য অনুযায়ী। তো আমরা কিন্তু তিনটা বৈশিষ্ট্য একটু আগে দেখে ফেললাম। তোমরা চাইলে এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে ভাইরাসের একটা সংজ্ঞা তৈরি করতে পারো। কিন্তু ভাইরাসের সংজ্ঞায় আরো কিছু কথা আছে। যেমন ভাইরাস হচ্ছে কি অকোষীয়। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি না, সংজ্ঞার মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যগুলো লিখে এক্সপ্লেন করে দেব। তোমরা সাধারণত বোটানির সবকিছু মুখস্থ করো, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বুঝে বুঝে পড়লে ব্যাপারগুলো ইন্টারেস্টিং হবে। যেমন ভাইরাস হচ্ছে অকোষীয়। এখন তোমরা বলতে পারো যে অকোষীয় মানে কোষ নেই। কথা হচ্ছে ঠিক, অকোষীয় মানে কোষ নেই। কিন্তু ভাইরাসটা কি দেখতে এরকম না? এটা হচ্ছে একটা টিটু ফাজ। এবং আমি আরেক ধরনের ভাইরাস এরকম একটা গোলাকার, এটা হচ্ছে এইচআইভি ভাইরাস। তোমরা চাইলে এঁকে নিতে পারো, আমি ভিতরের জিনিসপাতি আঁকছি না। এটা হচ্ছে টি2 ভাইরাস। এখন এই যে দুটো ভাইরাস আছে, এটা দেখতে তো একটা কোষের মতো, এটা দেখতে একটা কোষের মতো, কিন্তু এটাকে আমরা অকোষীয় বলছি কেন? আমরা কোন শর্তে একটা ভাইরাসকে অকোষীয় বলছি এটা বুঝতে হবে আমাদেরকে। দেখো, কোষ হওয়ার জন্য কি কি প্রয়োজন তোমরা খুব ভালো করেই জানো। তোমরা যদি অনেকে মনে করছো যে হ্যাঁ, কোষ হওয়ার জন্য নিউক্লিয়াস থাকতে হবে, বাট হ্যাঁ, নিউক্লিয়াস থাকতে হবে, কিন্তু উত্তর হচ্ছে কোষ হওয়ার জন্য নিউক্লিয়াস থাকতে হবে না। কারণ ব্যাকটেরিয়া যদি দেখো, এখানে অন্য জীব সম্পর্কেও কথা আসবে, আশা করি তোমরা ফলো করতে পারবা। ব্যাকটেরিয়া যদি দেখো, ব্যাকটেরিয়ার কিন্তু কোনো নিউক্লিয়াস নেই, অর্থাৎ নিউক্লিয়াস ছাড়াও কোষ তৈরি হতে পারে। তাহলে তোমরা বলতে পারো যে হ্যাঁ, ডিএনএ যদি থাকে তাহলে সেটাকে আমরা কোষ ধরতে পারি। কিন্তু এর কি ডিএনএ আছে না? এর ভিতরে তো ডিএনএ আছে, কিন্তু তবুও এটাকে আমরা বলছি কি অকোষীয়। তাহলে কোষ হওয়ার জন্য কি শর্ত প্রয়োজন? মাইটোকন্ড্রিয়া? না, মাইটোকন্ড্রিয়া কোনোভাবেই সম্ভব না। আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, কিন্তু একটা ব্যাকটেরিয়ার কি কোনো মাইটোকন্ড্রিয়া আছে? ব্যাকটেরিয়ার কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া নেই। তাহলে অ্যাকচুয়ালি কোষ হওয়ার জন্য কি শর্ত প্রয়োজন এবং অকোষীয় হওয়ার জন্য কি শর্ত প্রয়োজন? এর উত্তরটা হচ্ছে খুবই সহজ। তোমরা নিশ্চয়ই পড়েছিলা যে জীবনের ভৌত ভিত্তি। জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে? জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। এই যে আমরা ভাইরাস দেখছি, এর কি কোনো প্রোটোপ্লাজম আছে? এর কোনো প্রোটোপ্লাজম নেই। তার মানে এটাকে আমরা বলতে পারি এর জীবনের যে ভিত্তিটা লাগবে, সেই জীবনের ভিত্তিটাই এর মধ্যে নেই, প্রোটোপ্লাজম নেই। আবার এও বলতে পারো যে যদি কোষ হতে চায় তার কোষ প্রাচীর থাকতে হবে, কিন্তু এটা হতে পারে না, কারণ আমাদের তো কোষ প্রাচীর নেই, তাই তো? এখন তারপরে আরেকটু চিন্তা করে বলতে পারো কোষ প্রাচীর ওকে, কোষের ঝিল্লির কথা আনি। যদি কোষ হতে যায় কোষ ঝিল্লি লাগবে। এখন চিন্তা করে দেখো তো, যত ধরনের জীব আছে সব জীবেরই কিন্তু কোষ ঝিল্লি আছে, কিন্তু আমরা ভাইরাসটাকে দেখছি, এই ভাইরাসের কোনো কোষ ঝিল্লি আছে? আমরা কোনো কোষ ঝিল্লি দেখতে পাচ্ছি না। এর চারপাশে দেখছি প্রোটিনের স্তর, কিন্তু প্রোটিন তো কোষ ঝিল্লি না। তার মানে অকোষী হওয়ার আরো একটা কারণ হচ্ছে এর কোনো কোষ ঝিল্লি নেই। কোষ ঝিল্লি নেই, অকোষীয়। এখন দেখো, কোষের ভিতরে কি পানি থাকে না? পানি না থাকলে কিন্তু কোষ মারা যাবে। কিন্তু এই যে তুমি ভাইরাসকে দেখছো, তোমরা যে ভাইরাসকে দেখতে পাচ্ছ, এই ভাইরাসের ভিতরে কোনো পানির অস্তিত্ব নেই। তোমরা চাইলে বলতে পারো এটা এটা অ্যাকচুয়ালি লেখার দরকার নেই, কারণ এটা অনেকটা ইনফর্মাল স্টেটমেন্ট। ভাইরাসের ভিতরে কোনো পানির অস্তিত্ব নেই, যার কারণে আমরা এটাকে বলতে পারি অকোষীয়। কারণ কোষ যদি জীবিত থাকতে চায় তার অবশ্যই কিসের প্রয়োজন হবে? পানির প্রয়োজন হবে।
আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো অকোষীয়র বিষয়টা। অকোষীয়র পরে ভাইরাসের যে সংজ্ঞাটা দেয়া আছে সেই সংজ্ঞার মধ্যে আরেকটা কথা আছে। আমি একটু কথাটা সাইডে লিখছি, তোমরা নিচে নিচে লিখে নিতে পারো। বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী। ওকে, এই বিষয়টা অনেক ক্ষেত্রেই লাগে, তো এই বিষয়টাতে আমরা একটু ডিপ থট দেব। পরজীবী মানে কি? তোমরা নিশ্চয়ই জানো পরজীবী হচ্ছে যে জীবটা অন্য জীবের উপর নির্ভর করে। যেমন যদি বলি যে আমাদের অনেকের মাথায় উকুন থাকে, তাই না? উকুন আমাদের মাথায় থাকে, সো উকুন একটা জীব, আমাদের আমি একটা জীব, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। উকুন আমার মাথায় থাকছে, সো উকুনটা হচ্ছে পরজীবী, কারণ সে অন্য একটা জীবের উপর নির্ভর করছে। আবার তোমরা জানো যে তোমাদের পেটের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াও থাকে অনেক, সেই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অনেক আছে আবার উপকারী ব্যাকটেরিয়া। যেমন একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলাই। আমাদের পেটের ভিতর একটা ব্যাকটেরিয়া থাকে ইকোলাই। ইকোলাই কিন্তু উপকারী ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া খারাপ হয় না। তো এই যে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের পেটের ভিতরে থাকছে, তাহলে ইকোলাইও হচ্ছে এক ধরনের পরজীবী। পরজীবীর ব্যাপারটা বুঝতে পারলাম, কিন্তু এর সাথে একটা কথা লেখা আছে কি? বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক কথাটা হচ্ছে এই পরজীবীটা যে জীবের মধ্যে থাকবে, ভালো করে কথাটা বোঝো, এই পরজীবীটা যে জীবের মধ্যে থাকবে, আমি এখানে একটা টার্ম ক্লিয়ার করে দেই যেন বোঝাতে সুবিধা হয়। এটা আমরা আগেই দেওয়া উচিত ছিল। পরজীবী যে জীবের মধ্যে বসবাস করে সেটাকে বলা হয় পোষক। যেমন উকুন যদি আমার মাথায় থাকে, উকুন হচ্ছে পরজীবী এবং আমি হচ্ছি তার পোষক। ব্যাকটেরিয়া আমার ভিতরে থাকছে, ব্যাকটেরিয়া হচ্ছে পরজীবী এবং আমি হচ্ছি তার পোষক, মানে আমি ব্যাকটেরিয়াকে পুষি। আশা করি বুঝতে পেরেছো। তো কিছু পরজীবী আছে পোষকের মধ্যে থাকে, ফাইন, কিন্তু পোষক থেকে যখনই বাইরে বের হয়ে যাবে সে মারা যাবে। ভালো করে কথাটা বোঝো। কিছু পরজীবী আছে পোষকের ভিতরে যখন থাকে তখন জীবিত, কিন্তু পোষক থেকে যখন বাহিরে বের হয় তখন সে মারা যায়। এই ধরনের পরজীবীগুলোকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। অর্থাৎ সে সেই পোষকের ভিতরে থাকতে বাধ্য। যদি পোষকের দেহ থেকে বাইরে বের হয়ে আসে তাহলে সে মারা যাবে। অর্থাৎ তার জীবন ধারণের জন্য অবশ্যই সে তাকে পোষকের ভিতরে থাকতে হবে, অর্থাৎ সে বাধ্য। আশা করি এতটুকু বুঝতে পারবে। যেমন তোমাদের যদি একটা উদাহরণ দেই, উকুনের উদাহরণে আবার আনি। উকুন আমাদের মাথায় থাকে, কিন্তু উকুনকে যদি বাইরে ফেলে দেওয়া হয় উকুন কি মারা যাবে? উত্তর হচ্ছে না। তাহলে উকুন কি বাধ্যতামূলক পরজীবী? উত্তর হচ্ছে উকুন বাধ্যতামূলক পরজীবী না। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কথাটা বুঝি। ভাইরাস, আমাদের বডির ভিতরে একটা ভাইরাস আছে, সেই ভাইরাস যদি বাইরে পড়ে যায় তাহলে বাইরে পড়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে আমরা উদাহরণ আনবো এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের উদাহরণটা। যেমন তোমরা শুনে থাকবে, কারণ অনেক নিউজ এসেছিল প্রথমের দিকে, যে করোনা ভাইরাস যদি আমাদের বডি থেকে বাহিরে বের হয়, যদি সে বাতাসে থাকে তাহলে সে 4 ঘন্টা বেঁচে থাকতে পারে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমার বডি থেকে, আমি একজন পোষক, আমার বডি থেকে যদি বাহিরে বের হয় তাহলে সে মারা যাবে। তাহলে সে হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা এতটুকু দেখতে পারলাম। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, এবং তোমাদের যদি আমি যা বুঝেছি তা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা চাইলে তা কমেন্টে জানাতে পারো যে ভাইয়া এটা বুঝতে পারিনি, আপনি দয়া করে আবার বুঝান। হ্যাঁ, আমি অবশ্যই আবার বুঝাবো। তাহলে ভাইরাসের অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম, প্রথমে 3টা বৈশিষ্ট্য দেখেছিলাম, রাইট? এই 3টা বৈশিষ্ট্যের সাথে এই 5টা বৈশিষ্ট্য লিখে নাও তোমরা। এবার আমরা একজন বিজ্ঞানীর নাম পড়ব। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। তোমাদের বইয়ে দেয়া আছে। এবং দিমিত্রি আইভানোভস্কির পয়েন্টের সাথে, মানে ভাইরাসের যে ইতিহাস, সেখানে দিমিত্রি আইভানোভস্কির নাম আছে, এডওয়ার্ড জেনার নামে একজন বিজ্ঞানীর নাম আছে। এবং এডওয়ার্ড জেনার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যে বলছিলাম পরের ক্লাসে আমরা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব, সেই ভ্যাকসিনের ক্ষেত্রে এডওয়ার্ড জেনারের কথা আসবে। কারণ এডওয়ার্ড জেনার ছিলেন প্রথম ব্যক্তি যিনি ভাইরাস আবিষ্কার করেছেন। সো আমরা কিছুক্ষণ পরে দিমিত্রি আইভানোভস্কির পড়া পড়বো, এখনই লিখে দিতে হবে না, আমি যখন পয়েন্ট আসবে তখন আমি বুঝিয়ে দেব। এবার একটা পয়েন্ট আনো, আবাসস্থল। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তেমন কিছু বোঝার নেই, কিন্তু এগুলোর পিছনে খুবই সিম্পল কমন সেন্স কাজ করে।
এই কমন সেন্স দিয়ে অনেক দূর অ্যাকচুয়ালি বোটানি পড়া যায়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। যেমন ভাইরাসের ক্ষেত্রে আমি কি বলেছি প্রথমের দিকে, ভাইরাস অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক অর্থাৎ প্রচুর পরিমাণে ছোট, এটাকে খালি চোখে দেখা যায় না। এবং আমি যদি বলি ব্যাকটেরিয়া, ভাইরাস ব্যাকটেরিয়ার চেয়েও ছোট। আমি যদি বলি যে পিঁপড়া, অবশ্যই ভাইরাস পিঁপড়ার চেয়ে অনেক পরিমাণে ছোট। এখন প্রশ্ন হচ্ছে ভাইরাস যে এত ছোট এর কারণে সে কি বেনিফিট পায়। ইন্টারেস্টিং, দেখো ভাইরাস যে এত ছোট এর কারণে সে কি বেনিফিট পায়। ভাইরাস এত ছোট হওয়ার কারণে একটা বেনিফিট পায়, সেটা হচ্ছে ভাইরাস এর চেয়ে বড় যত ধরনের জীব আছে সব জীবের মধ্যে গিয়ে অ্যাটাক করতে পারে, কারণ ভাইরাস হচ্ছে সবচেয়ে ছোট। তুমি চিন্তা করে দেখো যে চাইলে উকুন আমার মাথায় থাকতে পারে, কারণ উকুন হচ্ছে আমার চেয়ে প্রচুর পরিমাণে ছোট। তার মানে ভাইরাস যেহেতু প্রচুর পরিমাণে ছোট, ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার গায়েও থাকতে পারে। ভাইরাস শুধু আমাদেরকে অ্যাটাক করে না, ভাইরাস কাদেরকেও অ্যাটাক করে, ব্যাকটেরিয়াকেও অ্যাটাক করে। কারণ ভাইরাসের যে সাইজ, এটা হচ্ছে, আমি এখানে সাইজ লিখে দিচ্ছি, সাইজ অফ ভাইরাস ইজ সরি স্মলার দ্যান সাইজ অফ সকল জীব। আমার বাংলায় লেখা উচিত ছিল, তোমরা চাইলে এভাবে লিখে নিতে পারো সিম্পলি, সকল জীব, অর্থাৎ যত ধরনের জীব আছে সব জীবের থেকে ভাইরাসের সাইজটা হচ্ছে ছোট। ভাইরাসের সাইজ ছোট হওয়ার কারণে তার আবাসস্থল কোনগুলো, তার আবাসস্থল হচ্ছে বাকি সকল ধরনের জীব। সে চাইলে একটা ব্যাকটেরিয়ার গায়ে বসবাস করতে পারে, শৈবালের গায়েও ভাইরাস বসবাস করতে পারে, হাতির গায়েও বসবাস করতে পারে, আমাদের গায়েও বসবাস করতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই কমন সেন্স, খুবই সিম্পল লজিক। তাহলে ভাইরাসের আবাসস্থল আমি শেষ করে দিচ্ছি, তবে এখানে একটা বিষয় আসবে, সেটা হচ্ছে আমি কি এটা পরে পড়িয়ে দেব? হ্যাঁ, ভাইরাসের সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। তোমরা চাইলে একটা টাইটেল দিতে পারো এভাবে, সংখ্যা। কিন্তু টাইটেলে তেমন ইনফরমেশন দেবো না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাবো, ভাইরাসের সংখ্যা নিয়ে কথা বলি। আমাদের চারপাশে যে ভাইরাস আছে, এই ভাইরাস কি পরিমাণে আছে। অ্যাকচুয়ালি আমাদের যে সংখ্যাটা, ভাইরাসের সংখ্যাটা আমাদের চারপাশে, এই সংখ্যাটা আমরা আমাদের চিন্তারও বাইরে। কারণ তোমাদের বইয়ে দেখো একটা ডাটা লেখা আছে, তোমরা যদি 1 চা চামচ সমুদ্রের পানি নাও, 1 চামচ, আমি জাস্ট ডাটাটা লিখে দিচ্ছি, এগুলো না লিখলে চলবে তোমাদের। 1 চামচ সমুদ্রের পানি নাও, 1 চামচ সমুদ্রের পানিতে প্রায় 1 মিলিয়ন ভাইরাস থাকে। 1 মিলিয়ন ভাইরাস থাকে। এর পিছনে কারণটা কি? কারণ ভাইরাস হচ্ছে প্রচুর পরিমাণে ছোট এবং ভাইরাস খুব সহজেই সংখ্যা বৃদ্ধি করতে পারে। যার কারণে দেখা যায় ভাইরাসের সংখ্যা প্রচুর পরিমাণে। ইভেন আমাদের চারপাশে আমাদের হাতের তালু, হাতের এই অংশগুলোতে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে। এবং আমি তোমাদের খুবই ছোট্ট একটা ট্রিক্স শিখিয়ে দেই, সেটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া এই অণুজীবগুলো কোথায় থাকার সম্ভাবনা বেশি। প্রথম কথা হচ্ছে আমাদের হাতে থাকার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা রেগুলারলি আমাদের হাত ধুই। কিন্তু চিন্তা করে দেখো তো কোন জিনিসগুলো আমরা কখনো ধুই না। যেমন চিন্তা করে দেখো তোমাদের হাতে যে মোবাইল ফোনটা আছে, যেটা দিয়ে তোমরা পড়াশোনা করছো, সেই মোবাইল ফোনটা কিন্তু কখনো ধোয়া হয় না, বা ডিসইনফেক্টেন্ট দিয়ে তোমরা নরমালি পরিষ্কার করো না, হয়তো এখন করছো করোনার ভয়ে। তো সেই মোবাইল ফোনে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে। আবার এবার আরেকটা জিনিসের কথা বলি, যেমন তোমার মানি ব্যাগটা কখনো ধুয়েছো? মানি ব্যাগটা কখনোই ধোনি। এই মানি ব্যাগে প্রচুর পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া আছে। এবার চিন্তা করে দেখো মানি ব্যাগের ভিতরে কি থাকে, টাকা। তোমার কাছে 500 টাকার নোট আসছে, তুমি কখনো ধুয়ে রেখেছো? কখনো ধুয়ে রেখোনি। 500 টাকার নোট কখনো কেউ ধুবে না, বা টাকাই কখনো কেউ ধুবে না। এই টাকার মধ্যেও প্রচুর পরিমাণে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ভাইরাসের সংখ্যা হচ্ছে প্রচুর পরিমাণে। আমরা যখন ভাইরাসের কে নিয়ে ডিল করি, একটা ভাইরাস, দুটো ভাইরাস এগুলো নিয়ে চিন্তা করি না, একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস নিয়ে চিন্তা করি। তাহলে আবাসস্থল এবং সংখ্যা শেষ। ভাইরাসের পরবর্তীতে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আয়তন। আমরা বলছি বারবার যে ভাইরাস অনেক পরিমাণে ছোট। ছোট, আমি জাস্ট ছোট লিখে দিচ্ছি, তোমরা তো জানো অতি আণুবীক্ষণিক। এখন প্রশ্ন হতে পারে এটা কত পরিমাণে ছোট, এর আকৃতি কি রকম। আমরা এটাকে মিটার দিয়ে মাপতে পারবো? মিটার তো প্রচুর পরিমাণে বড়, আমরা কখনো মিটার দিয়ে মাপতে পারবো না।
আমরা কি সেন্টিমিটার দিয়ে পারবো? না। মিলিমিটার দিয়ে পারবো? না। আমরা যে এককটা ইউজ করি আয়তনের ক্ষেত্রে সেটা হচ্ছে ন্যানোমিটার। তোমরা নিশ্চয়ই ফিজিক্স পড়ার দৌলতে এগুলো জানো। এবং আমি এখানে লিখে দিচ্ছি ন্যানোমিটারের বিষয়টা। 1 ন্যানোমিটার সমান সমান, আমি যদি ভুল না হয়ে থাকি, মাইক্রো ন্যানো, হ্যাঁ, 10⁻৯ মিটার। অর্থাৎ 1 মিটারকে 1 এর পর 9টা শূন্য এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে আমরা ভাইরাসকে যখন মাপবো তখন কোন স্কেলটা ব্যবহার করব? ন্যানোমিটার স্কেলটা ব্যবহার করব। আমি উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমাদের বইয়ে যেমন একটা উদাহরণ আছে, আমি বাইরেও একটা উদাহরণ দিব। পোলিও ভাইরাস। পোলিও ভাইরাস, আমরা ভাইরাস নিয়ে আলোচনা করছি, পোলিওর সাথে সবসময় টিকা শব্দটা ইউজ করিও না। পোলিও ভাইরাস। পোলিও ভাইরাস দেখতে কিরকম? পোলিও ভাইরাস হচ্ছে এরকম বক্সের মতো দেখতে। এই ভাইরাসটা তুমি যদি চারপাশে মাপো তাহলে দেখা যাবে এই ভাইরাসটার দৈর্ঘ্য বা প্রস্থ বা তুমি ব্যাসার্ধই বলতে পারো প্রায় হচ্ছে 12 ন্যানোমিটার, 12 ন্যানোমিটার, খুবই ছোট। এরপরে আরেকটা ভাইরাসের উদাহরণ দেই যেটা তোমাদের বইয়ে নেই, ভ্যাকসিনিয়া ভাইরাস। ভ্যাকসিনিয়া ভাইরাস। এই ভ্যাকসিনিয়া ভাইরাসটা দেখতে হচ্ছে পাউরুটির মতো। তোমাদের বইয়ে ছবি দেয়া আছে, ভ্যাকসিনিয়া ভাইরাস দেখতে পাউরুটির মতো। এটা হচ্ছে এরকম, এরকম একটা পাউরুটি। এখন পাউরুটি যেহেতু হবে, এটা কি অনেকটা ঘনবস্তুর মতো না? তার মানে এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। আমি সবগুলো লিখে দিচ্ছি। ভ্যাকসিনিয়ার ক্ষেত্রে এর দৈর্ঘ্য হচ্ছে 360 ন্যানোমিটার, গুণন প্রস্থ হচ্ছে 270 ন্যানোমিটার। এগুলো মুখস্থ করে জাস্ট তোমাদের বুঝাচ্ছি ভাইরাস কত ছোট। এবং উচ্চতা হচ্ছে, আমি গুণ দিয়ে দেখাচ্ছি, 250 ন্যানোমিটার। তাহলে এটাই হচ্ছে ভাইরাসের আয়তন, আমরা এভাবে চিন্তা করতে পারি। এবং ভাইরাসের আয়তন আমরা মাপি ন্যানোমিটারে। যেমন পোলিও ভাইরাস 12 ন্যানোমিটার এবং ভ্যাকসিনিয়া ভাইরাসের আমরা মাপ দেখলাম। এখন তোমরা বলতে পারো যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, আমরা আয়তন বা দৈর্ঘ্য কিভাবে মাপবো এটা বুঝতে পারলাম, কিন্তু আমি যদি বলি ওজনের কথা বা ভরের কথা, তোমরা পাশে একটা লিখে নাও, ভর, ছোট্ট করে ভর। এখন আমি ভরের একটা উদাহরণ দেবো, যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস। আমি ভ্যাকসিনিয়া ভাইরাসের ভরের কথা বলছি। ভ্যাকসিনিয়া ভাইরাসের ভর হচ্ছে, আমি একটু মুছে দিচ্ছি, ওকে। এই যে ভ্যাকসিনিয়া ভাইরাস, এই ভ্যাকসিনিয়া ভাইরাসের ভর হচ্ছে 5 থেকে 10। আমরা কি গ্রামে মাপবো ভাইরাস? কখনোই আমরা গ্রামে মাপবো না। আমরা যেটাতে মাপবো সেটা হচ্ছে ফেমটোগ্রাম। আমি লিখে দিচ্ছি, ফেমটোগ্রাম। এখন ফেমটোগ্রাম দেখো, 1 ফেমটোগ্রাম সমান সমান 10⁻15। তোমরা তবুও চেক করে নিও, 10⁻15 গ্রাম। তাহলে দেখো 1 গ্রামে কত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যখন আমরা ফেমটোগ্রাম পাবো। এবং ভ্যাকসিনিয়া ভাইরাসের ওজন, এটা কিন্তু বিশাল ভাইরাস। এই ভাইরাসের ওজন 5 থেকে 10 ফেমটোগ্রাম। তাহলে বোঝো কত পরিমাণে ছোট হচ্ছে এই ভাইরাসগুলো, কত হালকা। তাহলে ভাইরাসের ব্যাপারটা শিখলাম আমরা, ভর এবং আয়তন সম্পর্কে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আকৃতি। ভাইরাস দেখতে কিরকম, এগুলো তোমরা বই দেখেই পড়ে নিতে পারো, তবু আমি দেখিয়ে দিচ্ছি। কারণ যেহেতু আজকে আমরা ভাইরাসের পরিচিতি সম্পর্কে ডিটেলসে জানবো। ভাইরাসের আকৃতি অর্থাৎ শেপ কিরকম, এটা কি দেখতে গোলাকার নাকি লম্বাকার? অ্যাকচুয়ালি ভাইরাস হচ্ছে প্রচুর পরিমাণে হেটারোজেনাস গ্রুপ। এই হেটারোজেনাস কথাটা তোমরা শুনে থাকবে, এরপরেও আসবে। হেটারো কথাটার অর্থ হচ্ছে বিভিন্ন রকম, হেটারোজেনাস গ্রুপ। যেমন একটা ভাইরাস দেখতে হচ্ছে এরকম, তোমরা চাইলে এঁকে নিতে পারো, তোমাদের বইয়ে এগুলো আঁকা আছে। এই ভাইরাসটা আমি এর আগে মনে হয় 2বার রেখেছি। এর নাম হচ্ছে টি2 ফাজ। কেন ফাজ বলা হয় এগুলো আমরা পরে আলোচনা করব। তারপরে আরেকটা ভাইরাস আঁকি আমি, যেমন এইচআইভি ভাইরাস। এটা কি ভাইরাস? এইচআইভি। তারপরে একটা ভাইরাস আঁকতে পারি আমরা ভ্যাকসিনিয়া ভাইরাস, একটু আগে যে আঁকলাম ভ্যাকসিনি। এগুলো ইংরেজি শব্দ, তাই আমাকে ইংরেজিতে লিখতে হচ্ছে, তোমরাও ইংরেজিতে লিখে নাও। এটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। এখন ভাইরাস যেরকমই দেখতে হোক, ভাইরাসের যে জিনিসটা সেম থাকতে হবে সেটা হচ্ছে, এটা দুটো জিনিস দিয়ে তৈরি, মনে আছে? একটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে কি ডিএনএ অথবা আরএনএ।
আচ্ছা, ডিএনএ আরএনএ কে একত্রে আমরা কি বলতে পারি দেখো তো? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড না? এটাও নিউক্লিক অ্যাসিড, এটাও নিউক্লিক অ্যাসিড। আমি এখানে লিখে দিচ্ছি নিউক্লিক অ্যাসিড, যেন পরবর্তীতে বলতে সুবিধা হয়। অর্থাৎ ভাইরাস দুটো জিনিস নিয়ে তৈরি হবে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। এখন আমরা বাইরে যে আকৃতিটা দেখি, ভ্যাকসিনিয়া ভাইরাস বলো, এইচআইভি ভাইরাস বলো, টিটুফাস বলো, মেনলি এইচআইভির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমি সেটাতে পরে যাব। এই যে ভাইরাসগুলো দেখি, এই ভাইরাসের বাইরের শেলটা এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, আমি আগেই বলেছিলাম। এবং এর ভিতরে কে থাকবে? ওই যে নিউক্লিক অ্যাসিড। ভ্যাকসিনিয়া ভাইরাস চারপাশে হচ্ছে কি প্রোটিন, এর ভিতরে কে থাকবে? নিউক্লিক অ্যাসিড। আমরা এভাবে লিখতে পারি। এইচআইভি ভাইরাস চারপাশে প্রোটিন, ভিতরে কে থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। ওকে, আমি জাস্ট এভাবে এঁকে দিচ্ছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। কিন্তু এইচআইভি ভাইরাসে আরো কিছু জিনিসপাতি থাকে, আমরা পরে দেখব যখন আলোচনায় আসবে। আশা করি তোমরা ক্লাস এনজয় করছো, এবং আমি যেহেতু ডিটেলসে বোঝাচ্ছি, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। অনেকে ক্লাসের প্রথমের দিকে থাকো কিন্তু পরের দিকে চলে যাও, এই কাজটি কখনো করবে না। কারণ অ্যাকচুয়ালি আমি যে জিনিসগুলো বুঝাই এগুলো তোমাদের বইয়ে হয়তো বা অল্প করে দেয়া, কিন্তু যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে। এবং তোমরা যখন বই লাইন বাই লাইন পড়বা তখন দেখবা যে অ্যাকচুয়ালি প্রতিটা লাইন সেন্স তৈরি করতেছে। ওকে, এই জন্য আমি চাচ্ছি তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, যত সময়ই লাগুক না কেন। এবার তোমাদের বই একটা টাইটেল আছে, ভাইরাসের প্রকৃতি। সবাই লিখে নাও, ভাইরাসের প্রকৃতি। এখানেও আমি বেশি কথা বলবো না, জাস্ট দুঃখিত বেশি লিখা লিখবো না, জাস্ট বুঝিয়ে দেব। ভাইরাসের প্রকৃতি, এই প্রকৃতি বলতে কোন প্রশ্নটার কথা বলা হচ্ছে? ভাইরাসের কি নিয়ে আমরা আলোচনা করব? এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভাইরাস জীব নাকি জড়। দেখো আমরা এতক্ষণ থেকে ভাইরাস ভাইরাস করছি এবং ভাইরাসকে জীবের সাথে তুলনা করলাম, কিন্তু একটা কোশ্চেন চলে আসছে, ভাইরাস জীব নাকি জড়? এই প্রশ্নটা অ্যাকচুয়ালি খুব মেজর কোনো প্রশ্ন না, এটা বুঝতে হবে আমাদেরকে। আমরা অনেকে যারা ইন্টারে পড়ি তারা ফান করে এই প্রশ্নটা নিয়ে অনেক কথা বলি, কিন্তু এটা মেজর কোনো প্রশ্ন না। ভাইরাস জীব নাকি জড়, এখানে যদি আমরা ভাইরাসকে এক এক ভাবে দেখি তাহলে আমরা এক এক ধরনের বৈশিষ্ট্য খুঁজে পাবো। যেমন যদি আমি বলি যে ভাইরাসের ভিতরে কি আছে, ভাইরাসের ভিতরে ডিএনএ আছে। আচ্ছা, জীবের ভিতরে ডিএনএ থাকে নাকি জ্বরের ভিতরে ডিএনএ থাকে? জীবের ভিতরে ডিএনএ থাকে, তার মানে ভাইরাসকে জীব আমরা বলতে পারি। আবার বলতে পারি যে ভাইরাসের কি কোনো প্রোটোপ্লাজম আছে? উত্তর হচ্ছে না, ভাইরাস কোনো প্রোটোপ্লাজম নেই। দেন ভাইরাস কি খায় দায়? ভাইরাস কোনো খাওয়া দাওয়া করে না, তার মানে সেটাকে জ্বরের সাথেও আমরা তুলনা করতে পারি, কারণ খাওয়া দাওয়া না করলে তার বৃদ্ধি হবে কিভাবে? এগুলো নানা রকম কথা আসবে, সেগুলোতে পরে যাব আমরা। তো জীব নাকি জড়, এই ডিবেটটার ক্ষেত্রে একটা ঘটনা তোমাদের বলতে হবে। ঘটনা বলতে জাস্ট উদাহরণ, সেটা হচ্ছে দেখো, মনে করো কোনো একটা ভাইরাস যখন আমার বডির ভিতরে প্রবেশ করবে, ভালো করে বুঝো, ভাইরাস যখন আমার বডির ভিতরে প্রবেশ করবে তাহলে ভাইরাসটা পরজীবী এবং আমার বডিটা হচ্ছে কি, তখন পড়িয়েছিলাম পোষক। ভাইরাস হচ্ছে পরজীবী, আমার বডি হচ্ছে পোষক। তো ভাইরাসটা যখন আমার বডির ভিতরে প্রবেশ করবে তখন সেটা হয়ে যাবে জীব। ভালো করে বুঝো, জীব। এখন সামহাও আমার বডি থেকে সেই ভাইরাসটাই বাইরে বের হয়ে চলে আসে। সেটা কিভাবে হতে পারে? যেমন আমি হাঁচি দিতে পারি, যে আমার ফুসফুসে ভাইরাস ছিল, আমি হাঁচি দেওয়ার কারণে সেই ভাইরাসটা বাইরে বের হয়ে টেবিলে পড়ে গেছে, সাপোজ টেবিলে পড়ে গেছে। এখন টেবিলে পড়ে যখন যাবে তখন সেই ভাইরাসটা কি জীব নাকি জড়? প্রশ্নটা বোঝো। টেবিলে যখন পড়ে যাবে তখন ভাইরাসটা হয়ে যাবে জড়। কথা বোঝা গেল? অর্থাৎ ভাইরাস যদি জীবের ভিতরে থাকে তাহলে সে জীব, আবার ভাইরাস যদি একটা জ্বরের মধ্যে থাকে তাহলে সে জড়। অর্থাৎ ভাইরাস জীব নাকি জড় এটা পুরোটাই নির্ভর করবে সে কোথায় আছে তার উপর। সে কোথায় আছে, সে কোথায় আছে। যদি জীবের মধ্যে থাকে, জীবের মধ্যে থাকে তাহলে ভাইরাসটা হচ্ছে জীব। আর যদি জ্বরের মধ্যে থাকে, এটা খুবই সিম্পল বিষয়, জ্বরের মধ্যে যদি থাকে তাহলে সে জড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু কেন জীব বলছি কেন জ্বর বলছি এগুলো একটু পরেই বুঝাবো আমি, এবং তখন ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হয়ে যাবে। তাহলে ভাইরাস যদি আমার বডির ভিতরে ঢোকে তাহলে সে জীব, এবং যদি সে কোনো টেবিল বা চিন্তা করে দেখো কোনো বইয়ের উপর গিয়ে পড়ে তাহলে সে হচ্ছে জড়। এখন চিন্তা করে দেখো আমার চুলের মধ্যে গিয়ে যদি ভাইরাস পড়ে
তাহলে সে কি জীব হয়ে যাবে? উত্তর হচ্ছে না। তাহলে সে জীব হবে না। কারণ চুলের মধ্যে তোমরা বলতে পারো যে প্রাণ নেই, এভাবে বলতে পারো। চুল কাটলে আমাদের ব্যথা লাগে না, যদিও এটা স্নায়ুর কারণ। জাস্ট এতটুকুই। তাহলে জীবের মধ্যে জ্বরের মধ্যে আমরা ভাইরাসের প্রকৃতিটা বুঝতে পেরেছি। তাহলে ভাইরাসকে নিয়ে আমরা একটা ডিবেট দেখতে পেলাম, এক সেটা জীব নাকি জড়, এবং এই ডিবেট নিয়ে অনেক কথাবার্তা আছে। তো এই ডিবেটকে সলভ করার জন্য একজন সায়েন্টিস্ট এসেছেন। সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে লফ, এবং অনেকে হয়তো অনেক ধরনের উচ্চারণ করবে, বা লোয়াফ বলতে পারো, আমরা লফ বলি। এই লফ বিজ্ঞানী বলেছেন যে ভাইরাসকে আমরা জীবও বলবো না, ভাইরাসকে আমরা জড়ও বলবো না। ভাইরাসকে যেটা বলবো আমরা সেটা হচ্ছে ভাইরাস নিজেই। অর্থাৎ ভাইরাস জীবও নয়, জড়ও নয়, ভাইরাসকে আমরা ভাইরাস হিসেবে সম্বোধন করব। কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমাদের কমন সেন্সের বাইরে চলে যায়। তো আমরা, আমার যেটা পার্সোনাল প্রিফারেন্স আমি বলি, আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে ভাইরাসকে জীব হিসেবে দেখা। কারণ আমরা অণুজীব চ্যাপ্টার পড়ছি, এবং ভাইরাস একটা জীব, জন্যই তো আমার বডির ভিতরে এসে সে রোগ তৈরি করছে।